রাজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন বাসুসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের রায়। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবন দিয়ে হলেও জনগণের এই রায়ের মর্যাদা রক্ষায় কাজ করে যাবেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে ভোট দিয়ে ফের জয়ী করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন, দল মত বিবেচনা নয়, সবার জীবন মান উন্নয়নে কাজ করবে সরকার। ৩০ ডিসেম্বরের জনরায়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আওয়ামী লীগ, যারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে দলকে বিজয়ী করেছে। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশে বক্তব্যের শুরুতেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। যারা আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আওয়ামী লীগের এই বিজয় সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের রায়। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জীবন দিয়ে হলেও জনগণের এই রায়ের মর্যাদা রক্ষায় কাজ করে যাবেন তিনি। দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয় নির্বাচন অর্থবহ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে সরকার। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল রাজনৈতিক দল সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে অর্থবহ করেছে। প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে, সেখানে কোনো দল বা মত দেখা হবে না। প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিজয় অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন উল্লেখ করে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংসদ সদস্যদের মুখ্য ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা। বিজয় পাওয়া যত কঠিন, সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা সেটা আরো কঠিন কাজ। সেই কঠিন দায়িত্ব আমরা পেয়েছি। এই দায়িত্ব আমাদের সর্বান্তঃকরণ দিয়ে সে পালন করতে হবে, সেটাই আমি সকলকে মনে করে দিতে চাই। দেশকে এগিয়ে নিতে সরকারের সুদীর্ঘ পরিকল্পনার কথা জানিয়ে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চান সরকার প্রধান। আমাদের প্রতিজ্ঞা যে কারো কাছে মাথা নত নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রের পরাজয় ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন তিনি। দলের মধ্যে ও ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো টানাপোড়েন নেই বলেও দাবি করেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্রের পরাজয়ের সঙ্গে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে। আওয়ামী লীগের গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই উল্লেখ করে তিনি বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও অন্তরে বিশ্বাস করে না তারা। এ সময় দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ৩০ ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই, ঐক্যফ্রন্ট আছে, ২০ দলীয় জোট আছে এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না, সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত হয় বলে আমরা বিশ্বাস। সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর তেজগাঁও বয়েজ স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে যা যা প্রয়োজন আমরা সব কিছুই করব। এতে কে অপরাধী হলো কে অপরাধী হলো না সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো যে অপরাধ করবেন
তাকে অবশ্যই আইনের মোকাবেলা করতে হবে। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে আবুল কালাম আজাদ আছেন, মোস্তফা ফিরোজ আছেন। আমরা আলোচনায় যেতে চাই, কিন্তু আলোচনার শুরুতেই আমরা আসলে স্মরণ করে নিতে চাই জ্যেষ্ঠ সম্পাদক BDNews24.com-এর সাংবাদিক সদ্যপ্রয়াত আমানুল্লাহ কবিরকে। কারণ খুব বিশেষভাবে স্মরণ করতে চাচ্ছি, কারণ এই শনিবারটিতে সংবাদ সম্প্রসারণে তিনি সাধারণত আমাদের অতিথি হয়ে থাকতেন এবং এই সেট এবং এই সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠান তাকে হারালো মানে অনেক বড় একটা অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গেছে সাংবাদিকতার জগতে, এটুকুন বলতে চাই এবং তাকে শ্রদ্ধা করতে চাই। অতকুল শ্রদ্ধা জানিয়ে তাকে আজকে সংবাদ সম্প্রসারণ আমরা শুরু করতে চাই। আবুল কালাম আজাদ, একটুখানি আমরা যদি এই জ্যেষ্ঠ সাংবাদিক সম্পর্কে আপনাদের কাছ থেকে যদি মতামত একটু জানতে চাই, বা তিনি কেমন ছিলেন তার কর্মক্ষেত্রে, জানিয়ে আমরা আজকের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সোনিয়া আপনাকে। আপনি জানেন যে সর্বশেষ এই সংবাদ সম্প্রসারণের আপনার অনুষ্ঠানে আমানুল্লাহ কবির সাহেব ছিলেন এবং আমি ছিলাম। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে আমি গিয়েছিলাম, তো তার সাথে দেখা হয়েছে, অনেক সময় কথা বলতে পেরেছেন। তো এরপরে আর তো তার টক শোতে মানে এই কোনো আলোচনা এখানে বা অন্য কোথাও আসার সুযোগ হয়নি। আমানুল্লাহ কবির সাহেব সাংবাদিক হিসেবে নিঃসন্দেহে উঁচুমানের সাংবাদিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার সৎ জীবন যাপন করতেন, এটিও ঠিক। কিন্তু চলার ক্ষেত্রে অনেক সময় হয় যেটি যে মানুষ তো কখনো সব সময় তার স্বাধীনভাবে সব কাজ করতে পারেন না, অনেক সময় কোনো চাপে পড়ে কখনো কখনো বিচ্যুত হয়। কিন্তু সামগ্রিকভাবে যদি বলেন যে আমানুল্লাহ কবির সাহেব সাংবাদিকতার পেশাই, তিনি যেমন আমাদের সাংবাদিক ইউনিয়নেরও তিনি দীর্ঘদিন ইউনিয়ন করেছেন, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে তার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তিনি কখনো বিজয়ী হয়েছেন, কখনো আমি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অবিভক্ত ইউনিয়নের কথাই আমি বলছি। সেখানে যে জিনিসটা হচ্ছে, আমাদের সাংবাদিক ইউনিয়নের নীতিমালায়ও পরিষ্কার বলা আছে যে সাংবাদিকদের একমাত্র উপার্জন হবে সাংবাদিকতা থেকে। সেই জায়গাটায় নিশ্চয়ই আমরা এখন আর অনেকেই নেই, কিন্তু আমানুল্লাহ কবির সাহেব কিন্তু ছিলেন। তিনি সাংবাদিকতা করেই তার অর্থ উপার্জন করতেন, সংসার নির্বাহ করতেন। সব দিক থেকে নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। না, অবশ্যই খুবই শ্রদ্ধা এবং খারাপ লাগছে আপনার মানে এই আলোচনাগুলিকে, কারণ এত কাছ থেকে আপনি যেমন উপস্থাপনা করে তার পাশে পেয়েছেন, আমি কখনো দুজনই অতিথি থেকেছি, আবার অ্যাঙ্করিংয়ের দায়িত্ব যখন থেকেছি তখন ওনার মুখোমুখি পেয়েছি। মানুষটা খুব চমৎকার মানুষ এই কারণে, উনি যে কথা বলেন সেই কথা খুব সিরিয়াসলি মিন করেন এবং খুব ওইটার উপরে ভেতর থেকেই বলেন, বলতে থাকেন এবং ওটাকে এস্টাবলিশ করার জন্য তিনি এক ধরনের ফাইট করতে থাকেন। তো এটা হয় কি, একটা মানুষ যখন নাকি যেটা বিশ্বাস করেন, সেই বিশ্বাস থেকে যে উচ্চারিত কথাগুলো আর একটা ধান্দা থেকে উচ্চারিত কথাগুলোর মধ্যে আমরা তো বুঝি, আপনিও নিশ্চয়ই বোঝেন এক একজনের কথাবার্তা। এই জায়গাটা ওনার একটা সততা সাংঘাতিক রকম ভালো লাগতো এবং মুক্তমানা মানুষ এক ধরনের। উনি ধরেন একটা বলয়ের, যদি আমরা ধরেও নিই যে একটা বিএনপি বলয়ের, সেখানেও তার একটা স্বাধীন সত্তার কারণে সেই অঞ্চলের মানুষদের মধ্যে যারা একটু রক্ষণশীল বা উগ্রমনা, তারা কিন্তু আবার তাকে ওনাকে পছন্দ করতেন না। এই মানুষটা, যে কথা আমি বললাম যে সাংবাদিকতাই একমাত্র তার মানে রুটি রুজি উপার্জনের যে উৎস, সেটা কিন্তু সাংবাদিকতাই ছিল। উনি কেয়ার করতেন না, ফলে উনি এক ধরনের স্বাধীন চেতা। অবশ্যই মানুষের একটা মতাদর্শ থাকবে, মতাদর্শের মধ্যেও যদি কেউ স্বাধীনভাবে একটা দলীয় আনুগত্য বাদ দিয়ে যদি স্বাধীন মুক্ত হয়ে কথা বলতে পারে, এটা উনার জন্য সম্মানজনক, আমাদের সাংবাদিকতা পেশার জন্য, আর অবশ্যই দেশের জন্য তো সাংবাদিকের প্রতি রইল অতুল শ্রদ্ধা। এবং আমরা আমাদের আলোচনায় আসতে চাই, আজকের মূলধারার আমাদের যে সংবাদগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। আজকে আমরা জানি যে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এটি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণেই ক্ষমতাসীন দলটি উদযাপনের, যেটি পরের দিনে উদযাপন করার কথা ছিল সেটি না করে তারা পিছিয়ে নিয়ে এসে আজকে সেটি উদযাপন করা হয়েছে এবং ব্যাপকভাবে সেটি সফলভাবে উদযাপন করা হয়েছে। দলমত দেখা হবে না, সবার জীবনমান উন্নয়নে কাজ করবে সরকার, প্রধানমন্ত্রী সেই সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে বিএনপি বলছে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই কথাটি বলেছেন যে গণতন্ত্রের পরাজয় ঢাকতেই আসলে এই বিজয় উৎসব পালন করা হচ্ছে। আবুল কালাম আজাদ, আপনার কাছে আলোচনাতে শুরুতেই আসতে চাই যে আসলে গণতন্ত্রের পরাজয় হয়েছে, বিএনপিকে এটি শুধু রাজনৈতিক স্বার্থেই বা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে কিনা, কারণ একটি দল ক্ষমতা সরকার গঠন করেছে, যে দলটি জাতীয় সংসদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা এককভাবে সরকার গঠন করেছে। সেক্ষেত্রে তারা এই জয়টির সাথে আসলে গণতন্ত্রের পরাজয়কে কেন বিএনপি একীভূত করে ফেলছে, আপনার কাছে একটু মতামত জানতে চাই। ধন্যবাদ আবারও শুনি আপনাকে। তো আসলে ফখরুল ইসলাম সাহেব যেটি আপনার সূচনা বক্তব্যে বলেছেন যে তিনি কি শুধুমাত্র রাজনীতির জন্যই বলেন, যে আসলে এই জবাবটা তার পক্ষেই ভালো করে দেওয়া সম্ভব, কিন্তু আমরা গণমাধ্যমের লোক হিসেবে, আমি মোস্তফা ফিরোজ বা আপনি, আমরা যারা কাজ করি তারা আমাদের নিজস্ব ধ্যান ধারণা চিন্তাভাবনা থাকে, সেটি ভিন্ন কথা, কিন্তু ঘটনার প্রেক্ষিতে যেটি বোঝা যায় যে এবার মানে 2008 সালে যে নির্বাচনটি হলো 29শে ডিসেম্বর, যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, সেই নির্বাচনে ভোট হয়েছিল, ভোটের পরিমাণ মানে শতকরা হিসাবে 87%। এবার ভোট হয়েছে 80%। তো যদি এমনি সরলভাবে যদি জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন করা হয় ফখরুল ইসলাম সাহেবকে যে 87% ভোট যখন হলো তখন গণতন্ত্র পরাজিত হলো না, যখন 80% ভোট হলো তখন গণতন্ত্র পরাজিত হলো, তো এটার জবাব তিনি কি দেবেন আমি জানি না। কিন্তু তার পাশাপাশি আরেকটি কথা আমি বলি যে তিনি বলেছেন যে ঐক্য ফ্রন্টের সাথে আমাদের কোনো টানা পড়েন নেই। তা আমরা খবরের কাগজে যেটি দেখেছি, ইলেকট্রনিক মিডিয়ায় যে সংবাদটি এসছে যে সর্বশেষ তাদের যে স্টিয়ারিং কমিটির বৈঠক হলো সেখানে কিন্তু বিএনপির কোনো প্রতিনিধিত্ব ছিল না। আর আমার বক্তব্য হচ্ছে যে তাদের গঠন প্রক্রিয়ায় কাঠামোতেই তো টানাপোড়েন রয়ে গেছে। যেমন ডক্টর কামাল হোসেন সাহেব বারবার বলেছেন জামাত শিবিরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, দূরতম সম্পর্কও থাকবে না। মাহমুদুর রহমান মান্না সাহেবও বলেছেন যেটা হতেই পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা এর আগে দাবি করেছিলেন যে বিএনপিকে জামাত শিবিরকে বাদ দিতে হবে, তারা কিন্তু সেই জায়গায় প্যাস্টেস করে বলেছেন যে আমাদের সাথে 20 দলের ঐক্য আর আপনাদের সাথে আমাদের ঐক্য। এর একটি স্কুলের, যে কোনো স্কুলের নিম্ন শ্রেণীর মানে নিচের দিকের ক্লাসের ছাত্রছাত্রীও বোঝে যে এটি কোনো যুক্তি হতে পারে না, যে আপনার সাথে আমরা দুজন এক আর আপনি এক, আপনার সাথে আমার সম্পর্ক তার নাই, কারণ একই জায়গায় বসে কথা বলতেছি, সবার সাথে সবার সম্পর্ক থাকছেই। এই জায়গাটা তারা জোড়াতালি দেওয়ার চেষ্টা করলো। আপনি দেখেন যে নির্বাচনের পরে যে ডক্টর কামাল হোসেন সাহেব ইন্ডিয়ান এক্সপ্রেসকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের দেশেও ছাপা হয়েছে, ভালো করেই সবাই জানেন। সেখানে তিনি বলেছেন যে তাই নাকি, এর আগে নির্বাচনের আগে তাকে বাইপাস করে যখন তারেক রহমান সাহেব লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন দিচ্ছেন এবং মনোনয়নের সাথে কি হচ্ছে সেগুলো বাদও যদি দেই, তিনি বললেন যে জামাত শিবিরকে মনোনয়ন দেওয়া হচ্ছে আমি জানি না। এরপরে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন যে এটা তো আমার জানাই ছিল না, যদি জানতাম তাহলে আমি তো এই ঐক্য ফ্রন্টেই থাকতাম না। এটি তো নির্বাচনের পরে বললেন। আগেও কিন্তু বলেছেন যে মানে তাদেরকে দেয়া হবে না এই ধরনের, এবং ঘোষণা দিয়ে বলেছেন তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, যে কারণে বি চৌধুরী সাহেবরা কিন্তু চলে গেলেন, একসাথেই ছিলেন তো, যুক্তফ্রন্ট ঐক্যফ্রন্ট সব মিলে, তারপর তারা সরে গেলেন। তো জামাত শিবিরের সাথে তাদের যে বিরোধ ঐক্যফ্রন্টের এটা তো আছে, এবং ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন এটি তো স্পষ্ট যে যদি আমি জানতাম যে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, 22 জনকে ধানের শীষ প্রতীক দিয়ে, বিএনপির প্রতীক দিয়ে মনোনয়ন দেওয়া হলো, এটি উনি জানতেন না। জানলে আমরা ধরে নেই, ওনার কথাই বিশ্বাস করি যে জানতেন না, জানলে উনি থাকতেন না। তাহলে ফখরুল ইসলাম সাহেব যে কথাটি বলছেন আজকে বা আগেও বলেন, এটি তো মিলে না। তো যাই হোক, তাদের টানাপোড়ান না থাক, এটিই আমরা চাই। তারা এগিয়ে যাক, দেশের ভালো করুক, কল্যাণ করুক, যেটি গতকালই আজকের কাগজে ডক্টর কামাল হোসেন সাহেব ওয়ার্নিং দিয়ে দিয়েছেন, কিন্তু জাতিকে তাদেরকে ওয়ার্নিং দিল নির্বাচনের মাধ্যমে। এটি কি বলবেন ডক্টর কামাল হোসেন সাহেব? তো তাদেরকে যে কথা বলার জন্য বললেই হবে তা তো না, বাস্তবতা থাকতে হবে। পাশাপাশি আপনি যে কথাটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দলের প্রধান, সরকারের প্রধান, এই নির্বাচনের মধ্য দিয়ে
আমার কাছে যেটি মনে হয় গণমাধ্যমের লোক হিসেবে তার কিন্তু বিচক্ষণতা এবং সুগভীর প্রজ্ঞা, দূরদর্শিতা এগুলো দিয়ে এবং আন্তরিকতার, নিষ্ঠা ও সততার মাধ্যমে তিনি যেই জায়গায় পৌঁছেছেন, অর্থাৎ আমরা অনায়াসে বিশ্ব পরিমণ্ডলে তিনি যে নেতার আসনে অন্যতম বিশ্ব নেতা হয়েছেন, তার এই বক্তব্যে কিন্তু তিনি অন্যান্যবার কোনোবারই বলেননি। নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু এবার তিনি কি বলেছেন? নির্বাচনের পরপরই বলেছেন বিশাল বিজয়, আমার বিশাল দায়িত্ব। আজকে এই বিজয় সমাবেশে যে কথাগুলো বলেছেন যে নির্বাচিত হয়েছি কিন্তু দলমত নির্বিশেষে সব মানুষের কল্যাণ, রাষ্ট্রের উন্নয়ন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজই করবে সরকার। সরকারের কাছে আর কোনো কথা নেই, অর্থাৎ দলমত নির্বিশেষে কে কোন দল এটি বিষয় না, এটিই হওয়া উচিত। রাষ্ট্রনায়ক হিসেবেই তো তার এই বক্তব্য। আরেকটি আছে যে তিনি কি বলেছেন, জঙ্গি সন্ত্রাসী যে কথাগুলো আগেও বলেছেন, তৎপরতা তাদেরকে দমন করতে হবে, পাশাপাশি দমন করতে হবে দুর্নীতিকে। এবং আরেকটি কথা তিনি আপনি খেয়াল করেছেন যে এর মধ্যেই যে জনপ্রশাসন মন্ত্রণালয় যখন কথা বলেছেন, অফিস করলেন, তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তাদের যা যা দরকার তো দিয়েছি, তাহলে কেন দুর্নীতির প্রশ্রয় আসবে কেন? আসার কথা না। আর এটিও ঠিক যে সরকারি কর্মকর্তা বা সরকারি পর্যায়ে যদি কোনো রকম দুর্নীতির সুযোগ তৈরি না হয়, তাহলে বেসরকারিভাবে ব্যবসায়ী বলেন, যাই বলেন, তাদের কিন্তু সেই জায়গায় গিয়ে হঠাৎ করে একা একা দুর্নীতি করা সম্ভব না, কারো না কারো সহযোগিতা প্রয়োজন হয়। তো এক জায়গায় যদি দমন করা হয়, যেই জায়গায় জিরো টলারেন্সের কথা বলেছেন, এবং আমার ধারণা তিনি এগুলো, আরেকটি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি খুব আপ্লুত হয়েছি যে তিনি কথা বলার সময় কিন্তু তার অজান্তেই, অবচেতন মনেই তার হাতটি কিন্তু বুকে চলে আসছে যে আমি সর্বান্তকরণে আমার সরকারি কাজগুলো করবেন, এটি আমি বিশ্বাস করি। আমরাও সেটা বিশ্বাস করি যে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এবং প্রধানমন্ত্রী যে বার্তাটা বারবার দেওয়ার চেষ্টা করছেন সেই নির্বাচনের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত, সেটি আসলে ক্রমান্বয়ে তার দল কিংবা একেবারে তৃণমূল পর্যায়ে সেই নির্দেশনাগুলো পৌঁছাচ্ছে কিনা এবং বাস্তবায়িত হচ্ছে কিনা দিন শেষে, সেই বিষয়গুলো নিয়েও আবারও আলোচনায় ফিরে আসবো। মোস্তফা ফিরোজ, টানা পড়েন নেই বিএনপির মধ্যে, বিএনপি নিজের মধ্যেও টানা পড়েন নেই, এবং ওই জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে তো তাদের কোনো রকমের টানা পড়েন নেই, এমনটাই দাবি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি বলছেন যে আসলে গণমাধ্যম থেকে তারা জানতে পারেন যে তাদের মধ্যে কোনো ধরনের একটা টানা পড়েন চলছে। ডক্টর কামাল হোসেনের নির্বাচনের আগের বক্তব্য, নির্বাচনের পরবর্তী সময়ে বক্তব্য, এবং গতকাল পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তারাও বলছেন যে আমাদের এখন দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, কারণ আমরা তো যারা ব্যর্থ হয়েছে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, এবং বিএনপি পুনর্গঠনের পক্ষে একদল মত দিচ্ছেন, একদল সেভাবে সরব নয়। তো আসলে আমরা কোন জায়গাটাতে পৌঁছাতে পারি যে আসলে বিএনপির মধ্যে কি কোনো টানা পড়েন নেই? এই দৃশ্যগুলো কি বার্তা বহন করছে? না, টানাপোড়েন নেই এই কথাটা বললে আসলে ভুল হবে, এই কারণে যে টানাপোড়েন না থাকাটা কিন্তু এটা খারাপ, টানাপোড়েনটা থাকা উচিত। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান নিজেদের আভ্যন্তরীণ মতাদর্শগত সংগ্রাম যদি না থাকে, তাহলে একটা রাজনৈতিক দল কিন্তু একাট্টা হয়ে যায়। এটা তো আর কমিউনিস্ট পার্টি না যে একটা ভাবে, কমিউনিস্ট পার্টিতেও কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, মতাদর্শের সংগ্রাম হয়, যদিও সেটা গণমাধ্যমে আসে না। তো সুতরাং এই কথাটা বলা না বলে বরং দরকার হলো যে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে কি করতে পারি সেগুলো নিয়ে আমরা নানান রকম আমাদের মত আছে, পথ আছে, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, এটা ঠিক। কিন্তু এটা সত্য যে এখনো দল হিসেবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এবং তাদের মধ্যে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, বিশেষ করে জামাত নিয়ে তো আছে। জামাত নিয়ে বিএনপি নিজেদের মধ্যে যেমন আছে, তেমনিভাবে ডক্টর কামাল হোসেন ও ফ্রন্টের অন্য নেতারাও যে জামাতকে পছন্দ করছেন না, লন্ডনের নেতৃত্বের ব্যাপারেও তাদের একটা সংকুচিত বা রক্ষণশীল দৃষ্টিভঙ্গি আছে, এটা বোঝা যায়। তো সুতরাং আমি মনে করি যে এই টানাপোড়েনটা দলের আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে একটা ভালো দিক, এবং এটাকে ভালোভাবে যদি কাজে লাগানো যায় তাহলে দলটার মধ্যে যত বেশি একটা সংখ্যাগরিষ্ঠর মতটা প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে কিন্তু দলটা আরও বিকশিত হবে এবং তারা পথ খুঁজে নতুবা পুরনো ভুলের বৃত্তেই কিন্তু ঘুরতে থাকবে। সুতরাং হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো যেভাবে আমরা উৎসাহের সাথে জিনিসটা প্লেস করছি, তাতে আবার দলে ক্ষতিকর প্রভাব পড়েন বলে হয়তো তিনি বলতে চাচ্ছেন না,
কিন্তু মানে আছে আমরা এটা আমরা জানি। আমরা আছে এটা সত্য, এবং এই থাকাটা কিন্তু ক্ষতি না। আমি মনে করি যে এই পরিস্থিতিটা যদি একইভাবে যদি সরকারি দলের ক্ষেত্রে হয়, শাসক দলের ক্ষেত্রে হয়, সেটাও ভালো। যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বললেন কি যে দলমতের ঊর্ধ্বে থেকে সকল নাগরিক হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনি শুধু সামনে চলার পথে শুধু দলকে বিবেচনা করবেন না, নিজের দলকে বিবেচনা করবেন না, অন্য দলকেও বিবেচনা করবেন। সেই চিন্তাটা যদি মাথার মধ্যে আসে, আমরা নির্বাচন নিয়ে বেশি কথা নাই বলি, কারণ নির্বাচন কেমন হয়েছে না হয়েছে আমরা তিনজন মিলে যতই কথা বলি না কেন, এই কেবল তো হয়ে গেল। এবং এই নির্বাচনটা এমন যে প্রায় 10 কোটি ভোটার ছিল, তরুণ ভোটার ছিল, মধ্যবয়স্ক ভোটার ছিল, বয়স্ক ভোটার ছিল, তারা জানে। সুতরাং আমরা যাই বলি না কেন, যে আমরা যদি বলি যে না একেবারে জালিয়াতি দিয়ে একেবারে হয়ে গেছে, আবার একেবারে চমৎকার একটা আন্তর্জাতিক মানের নির্বাচন হয়েছে, এটা জানে। যেটা জানে সেটা নিয়ে আমরা বিতর্ক না করে যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে প্রতিটা ব্যক্তি, প্রতিটা নাগরিক আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণ যদি হয়, তাহলে প্রতিটা নাগরিক যেন আওয়ামী লীগ শাসক দলের মতন যাতে রাজনৈতিক সুযোগ সুবিধাগুলো পায়, যেই বিষয় নিয়ে সমালোচনাগুলো আসছে আন্তর্জাতিক মহলে, যে নির্বাচনী ব্যবস্থাটা ভালো হয়নি, এটা ঠিক করা দরকার, এবং দলটা একদলীয় বা একটা কি বলে ডিক্টেটরশিপের দিকে যাচ্ছে, সেটা যাতে না যায়। তাহলে সেটা না যাওয়ার জন্য যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এই কমিশনগুলোকে স্বাধীন করতে হবে। ওইটা যদি স্বাধীন না করে সব যদি জিন্দাবাদ টাইপের হয় বা জয় বাংলা দলীয় স্লোগান নিয়ে যদি আবর্তিত হয়, তাহলে মুশকিল হবে কি, তখন উনি চাইলেও কিন্তু আর পারবেন না। তাইলে ওই তৃণমূল পর্যায় থেকে দলের ওনার যে নির্দেশনাটা আপনি যেটা বললেন, সেই নির্দেশনাটা কিন্তু কাজ হবে না, এবং আমলাতন্ত্র কিন্তু বেঁধে ফেলবে। আমলাতন্ত্র কিন্তু একটা তারা চাকরি করে, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর দল থাকে হচ্ছে তারা দেশ জাতি দলের শীর্ষ নেতা থাকে, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে। ফলে দুই দৃষ্টিভঙ্গি। ফলে দলকে ডোমিনেট করতে হবে, এবং সেই দলটা যদি ভালো দল হয়, সেই দলটা যদি আমলাতন্ত্রের উপর প্রভাব বিস্তার করতে পারে, তাহলে কিন্তু সুশাসন আসবে। কিন্তু আমলাতন্ত্র যদি বেঁধে ফেলে দলকে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তখন তারা মনে করবে নিজেদের স্বীয় স্বার্থে তারা কোনো বিরুদ্ধ পথকে প্রশ্রয় দেবে না। যেমন দেখেন না, যে ধরেন আওয়ামী লীগ জনসভা করতে গেল, বিএনপি একটা জনসভা করতে দেবে, তারপরে এই অ্যাপ্লিকেশন নিয়ে একবার মন্ত্রীর কাছে যাবে, মন্ত্রী বলবে যে যান ডিএমপি কমিশনের কাছে যান, ওই যান, এই দৌড়দৌড়ি করতে করতে বিকেলবেলায় সমাবেশ, সকালবেলায় অনুমতি দিই। এই কাজগুলো যাতে না হয়, ওই যে তিনি যেটা বলেন যে দল মত দেখা হবে না, প্রতিটা নাগরিক যাতে গুরুত্বপূর্ণ, তাহলে সেইভাবে গণতন্ত্র বিরুদ্ধ মত এইগুলিকে লালন করতে হবে। কারণ ওনাকে সবসময় মনে রাখতে হবে যে দল যদি নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে তো দল তো ক্ষমতায় আছে, দল তো একটা সুবিধা পাচ্ছে, তাহলে সুবিধা বঞ্চিতকে সুবিধা বঞ্চিত হচ্ছে। এই নির্দেশনা আসলে একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা বা তার পরের স্তরগুলোতে পৌঁছাচ্ছে কিনা, একটা গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, লন্ডন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান একটি গবেষণার প্রতিবেদনে দিয়েছে যে বিশ্বে অতি ধনী মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বাড়ছে বাংলাদেশে, এবং কিছু কারণ দেখিয়েছেন। এই কারণগুলো আসলে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পৌঁছাচ্ছে না বলেই হচ্ছে কিনা একটু জানবো আপনাদের কাছে ছোট্ট একটা বিরতির পরে। একটা বিরতি নিয়ে ফিরছি, সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে আবুল কালাম আজাদ আছেন, মোস্তফা ফিরোজ আছেন। বিরতিতে যাবার আগে যে বিষয়টি রেখে গেছিলাম আপনাদের কাছে, সেটি হলো যে প্রধানমন্ত্রী এই যে দিক নির্দেশনাগুলি দেন বা বার্তাগুলি পৌঁছাতে চান একেবারে তৃণমূল পর্যায়ে, দুর্নীতি থাকবে না, মাদক বিরোধী সকল অভিযান সফল হবে, কিংবা জঙ্গিবাদ থাকবে না, সন্ত্রাসবাদ থাকবে না, তিনি সবসময় এই দিক নির্দেশনাগুলি তৃণমূল পর্যায়ে পৌঁছাতে চাচ্ছেন। কিন্তু একটি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েলথ এক্স নামের একটি প্রতিষ্ঠান, তারা একটি বিশ্বের ধনীদের সম্পদ বৃদ্ধির উপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, এবং এই প্রতিবেদনগুলোই আসলে আমাদের সম্বল, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে বিশ্বে যেসব দেশে অতি দ্রুত ধনীর হার বৃদ্ধি পাচ্ছে, ধনী মানুষের হার বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে সবার উপরে বাংলাদেশের নাম রয়েছে, দ্বিতীয়তে আছে চীন। অর্থাৎ বাংলাদেশ এখন ধনী মানুষের
সবচেয়ে দ্রুত বাড়ছে ধনী মানুষ বাংলাদেশে, এবং এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা যারা ক্ষমতার খুব কাছাকাছি থাকে তারাই সাধারণত এই ধনী লোকদের সংখ্যার মধ্যে চলে আসছে। প্রধানমন্ত্রীর এই বার্তাগুলো কোনো একটি জায়গায় গিয়ে আটকে যাচ্ছে এবং অর্থের যে সুষম বন্টন হওয়ার কথা ছিল তা আদৌ হচ্ছে কিনা। আবুল কালাম আজাদ, আপনি শুরুতে বলেন যে আসলেও সেই অর্থনৈতিক বন্টনটা সুষম হচ্ছে কিনা। ধন্যবাদ আবারও সোনিয়া আপনাকে। আপনি দুটি কথা বলেছেন, এক হচ্ছে চীন এবং বাংলাদেশ। আমরা জানি যে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দারুণভাবে এগিয়েছে গত কয়েক বছরে সারা বিশ্বের মধ্যে। এখন যদিও আমরা জানি এবং এটাই ফ্যাক্ট যে 1 নম্বর অর্থনীতি হচ্ছে যুক্তরাষ্ট্রের, কিন্তু তারপরেও মুখে মুখে সবাই কিন্তু আমরা বলি যে 1 নম্বর হচ্ছে চীন। কারণ চীনের এত নগদ অর্থ যে সবারে মানে ব্যক্তির কাছে যেমন অর্থ থাকলে ধার দানা দেয় সবাইকে, সবার মহাজন হয়ে যায়, আপনি তার ইন্টারেস্ট নেই বা নাই নেই, কিন্তু চীনের কাছেও কিন্তু তাই বিভিন্ন জায়গায় অর্থ দিচ্ছে, বিনিয়োগ করছে বিভিন্ন দেশে, এখানে মালদ্বীপ থেকে শুরু করে এশিয়ান এবং অন্যান্য দেশে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির খতিয়ানও যদি আমরা দেখি যে চীনের সাথে মাঝে মাঝে বিরোধ হয়, কিন্তু অন্য কোনো কারণে না, এই যে বাণিজ্যিক কারণে, যে তার যে পাওনা দেওয়া ওই ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের যে ইমব্যালেন্স, তো সেই ক্ষেত্রে সেই চীনের সাথে যদি বাংলাদেশের যুক্ত থাকে এবং সেই কারণে ধনী আমরা দ্রুত হই, ধনীর সংখ্যা কত বেড়েছে তা না, এর আগেও কিন্তু একটি রিপোর্ট এসেছিল যে বাংলাদেশে ধনীর মাত্রাটা আর কি দ্রুত হচ্ছে। আগে এটি হতে পারে, আমি জানি না, অর্থনীতির ছাত্র না আমি, কিন্তু যে আমাদের আর্থিক সঙ্গতি বাড়ছে ব্যক্তির এবং দেশের 3% হারে, আপনি 3% এটা ধর দেশের অর্থনীতি যখন প্রবৃদ্ধি হয়, দেশের অর্থনীতি যখন বাড়ে সামগ্রিক অর্থেই সার্বিকভাবে, তখন দেশে ধনী মানুষের সংখ্যা বাড়ে। এই বাড়ার সংখ্যাটা যেটি আপনি বলেছেন দ্রুত বাড়ছে, অর্থাৎ যে সময়ের মধ্যে বাড়ার কথা তারও আগে বেড়ে যাচ্ছে। এটি হতে পারে তাদের করিতকর্মা বা দক্ষতা, আমাদের ব্যবসা বাণিজ্য বাইরে হচ্ছে যে গার্মেন্ট অন্যান্য, এটি হতে পারে। আমি আগেই বলেছি যে অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ আমি করতে পারবো না, এটি আমার সাধারণ নিম্নবিত্ত আছে যারা, তাদের কি অবস্থা পরিবর্তন হচ্ছে কিনা, সেই কথাই আমি বলছি আপনার, যে এই জায়গায় একটি ভালো দিক। পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে আপনি যে কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিচ্ছেন বিভিন্ন সময়, এগুলো ঠিক মতো পৌঁছছে কিনা, মানে পৌঁছার পরে যদি এই অবস্থা হয় তাই এটা আমাদের ভালো, যদি না পৌঁছে এবং তাহলে আমাদের সেই জায়গায় পৌঁছানো। এক্ষেত্রে আমার যেটি বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র সরকার বা সরকার প্রধান সরকারি দলের দায়িত্ব এটি না, কিন্তু সামাজিকভাবে সার্বিক অর্থে আমরা দেশের প্রতিটি মানুষের কিন্তু দায়িত্ব আছে একটি সমাজকে গঠন করার জন্য। সেই জায়গায় যদি আমরা দায়িত্ব সবাই পালন না করি, আর সমস্ত জঞ্জাল একদিনে এক মেয়াদে শেষ হয়ে যাবে তা না, কিন্তু একটি কথা সোনিয়া আমি বারবার বলার চেষ্টা করি আমার সীমিত শক্তি দিয়ে, যে সামরিক শাসনের যে কুফল 1975-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যে সামরিক শাসন শুরু হলো জিয়া এবং এরশাদ, 21টি বছর যে তার পরবর্তী পর্যায়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো না, এই 21 বছরের জঞ্জাল কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত টানতে হবে। এবং সেই দিক থেকে আমি অন্তত আশাবাদী যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 মেয়াদে যে সরকার এটা টানা 3 মেয়াদ 2 মেয়াদে যে কাজ করেছেন, তাতে কিন্তু অনেক সাফল্য এসছে আমাদের। আমি আশাবাদী যে এই যে কথাগুলো আপনি বলেছেন, এই জায়গায় তার যে সতর্ক বার্তা, সতর্ক বাণী এবার দিয়েছেন, এটি নিশ্চয়ই সকলের কর্ণকুহরে পৌঁছবে এবং না পৌঁছার কথা না। আজকেও আমি দেখেছি জনসভার শেষে যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যাচ্ছেন, তারা যেই ধরনের বক্তব্য দিচ্ছেন, এটি যদি তারা সত্যি মনে প্রাণে বিশ্বাস করেন এবং তৃণমূল পর্যায়ে এই কথাগুলো তারা নেতারা তাদেরকে মানে সংগঠিত করেন, শোনেন, তাহলে নিশ্চয়ই আমাদের অনেক পরিবর্তন হবে। মোস্তফা ফিরোজ, যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম আবুল কালাম আজাদের সাথে, যে এই অর্থের বা এই ধনী হওয়ার যে বিষয়টি, সেটি নির্দিষ্ট একটি শ্রেণীর হাতে যে যুগ যুগান্তর থেকে কুক্ষিগত হয়ে আসছে সেই সমাজ ব্যবস্থায়, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধনী আরো বেশি ধনী হয়ে যাচ্ছে। এবং এর প্রধান কারণ দেখানো হচ্ছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা ক্ষমতার কাছাকাছি তারা থাকছে, ব্যাংকগুলোকে দোষ দেওয়া হচ্ছে, সেখান থেকে ব্যাংক লোন নেওয়া হচ্ছে, তারা জালিয়াতির মাধ্যমে নিজেদেরকে ধনী প্রমাণ করার চেষ্টা করছে, অথচ নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রীর সকলের জীবন মান উন্নয়নের এই যে দিক নির্দেশনা বা বার্তাটি কতটুকু সফল হতে পারে বলে আপনার মনে হয়? এটা তো সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। দেখেন যে যখন নাকি
গণতান্ত্রিক বিধি ব্যবস্থাগুলো, এই জন্য গণতন্ত্রের কথা বলা হয় কেন? গণতন্ত্র থাকলে একটা সুষম উন্নয়ন তো হবে, সুষম উন্নয়নটা নিশ্চিত হয়। কেন? তখন প্রতিটা ক্ষেত্রে আপনি মনে করেন যে বড় বড় প্রজেক্ট থেকে শুরু করে ব্যাংক, বিমা, সব কিছুর জন্য সংসদটা যদি কার্যকর থাকে, সংসদে আলোচনা হয়, সংসদে বিভিন্ন কমিটি থাকে, সেখানে আলোচনা হয়, মন্ত্রণালয়ে আলোচনা হয়, মানে খোলা মনে, ইভেন গণমাধ্যমে আলোচনা হয়। এই আলাপ আলোচনাগুলো যত বেশি হবে তত বেশি একটা ভারসাম্য হবে। অর্থাৎ আপনি যদি সেই আলাপ আলোচনাগুলো যদি না থাকে, একপক্ষিক অর্থাৎ একেবারে বিনা টেন্ডারে বড় বড় কাজ আপনি অর্ডার দিতে থাকেন, তখন ওই বিষয়গুলো তখন এর সুযোগ নিয়ে তখন বিশেষ কোনো গোষ্ঠী যারা দলীয় এতে ব্যানার নিয়ে সবসময় চলাফেরা করতে চায় ব্যবসায়িক স্বার্থে, ক্ষমতার স্বার্থে, তখন তারা ওই সুযোগগুলো নিয়ে হয়। তখন হয়ে যায় কি, লুটপাট তন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তখন একটা শ্রেণী আঙুল ফুলে কলা গাছ হয়। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য দরকার কি, আমাদের একটা সুষম উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছেন এবং সবাই যেটা চাচ্ছেন, সেটা ধরেন হঠাৎ করে একটা বিশেষ 8-10 জন লোক 1000-2000 কোটি টাকার মালিক হয়ে গেল, তার মানে না বাংলাদেশ বড় লোক হয়ে গেল। সেইটা যদি তৃণমূল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত যদি আস্তে আস্তে সবারই যদি জীবন মান উন্নয়ন হয়, তখনই সেটা বলা হয় যে এটা প্রকৃত উন্নয়ন এবং টেকসই উন্নয়ন। সেই জায়গাটাকে নিশ্চিত করার জন্যই আমি সেই জন্যই বলছি, প্রথম ভাগে যে আলোচনাটা করছিলাম সেটা হলো যে আপনার সকল প্রতিষ্ঠানগুলো, সংসদ থেকে শুরু করে অন্যান্য যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামোগুলো আছে, সেই জায়গাগুলোতে স্বচ্ছতা আনতে হবে। একেবারে মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা আনতে হবে, সংসদের কাজে স্বচ্ছতা আনতে হবে, কমিটিগুলোকে শক্তিশালী হতে হবে। আপনি দেখেন একসময় কিন্তু আমাদের সংসদীয় কমিটিগুলো কিন্তু খুব শক্তিশালী ছিল এবং মন্ত্রণালয় ভার্সেস সংসদীয় কমিটি কিন্তু সবসময় দ্বন্দ্বযুদ্ধ। আমরা অনেক সময় বলতাম যে এই সমস্ত দ্বন্দ্বে হয়তো কাজকর্মে ব্যাহত হচ্ছে না, এটাকে আপনাকে কার্যকরী করতে হবে। অর্থাৎ কাজও চলবে, আবার সংসদ খবরদারিও করবে। এই ব্যবস্থাপনা যদি আনা সম্ভব হয় এবং সেখানে শুধুমাত্র যদি এমপি বা ক্ষমতার বিভিন্ন পর্যায়ে যারা পদ পদবি বহন করছেন, সেটা যদি একটা ব্যবসায়ীর একটা বড় একটা জায়গা তৈরি হয়, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখন দেখেন রাজনৈতিক দলগুলোর, ইভেন ছাত্রলীগ, ছাত্র দলের পদগুলিও কিন্তু বড় অঙ্কে বেচাকেনা হয়। কেন বেচাকেনা হয়? একটা সাধারণ সম্পাদক বা সভাপতির পদ 10 লাখ 20 লাখ টাকাতে বিক্রি হবে কেন? সুযোগ তো নেই। তার মানেটা কি? তার মানে সে বিনিয়োগ করছে, অর্থাৎ সে এই টাকাটা কিন্তু চাঁদাবাজি করে, অন্য মাস্তানি করে সেই টাকাটা তুলবে। তাহলে আপনি ওই জায়গাগুলোকে অ্যাড্রেস করেন, ওই জায়গাগুলো আপনি বন্ধ করেন, যে টাকার বিনিময়ে পদ পদবি কারা নিচ্ছে। অর্থাৎ আপনার একটা সরকারের এই কাজগুলো করতে গেলে, এই যে সুষম উন্নয়নের কথা বললেন, সেইটা করতে গেলে কিন্তু তার যত না আপনি তার প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে হয়, তার চেয়ে কিন্তু অনেক বেশি লড়াইয়ের চিত্রগুলো নিজের দল বা সরকারের মধ্যে দেখাতে হবে। অর্থাৎ আপনি দেখেন, যদি আপনার বলা হয় যে গত 10 বছরে দুর্নীতির বিরুদ্ধে কি করা হলো, আপনি এজিএম, ব্যাংকের চেয়ারম্যান কোনো ক্ষেত্রে হলো কই? একটা মন্ত্রী সচিব পর্যায়ে তো সেরকম আমরা দেখলাম না যারা জেল খাটছেন। বা তাহলে কি দুর্নীতি হয়নি? শুধু কি দুর্নীতি হয় তৃণমূল পর্যায়ে? দুর্নীতির রুট কিন্তু উপর থেকে প্রশ্রয় দিলেই কিন্তু নিচে যায়। সুতরাং আপনি উপর লেভেলটাকে আগে টাইট করেন, শায়েস্তা করেন, ঠিক করেন, তারপর আস্তে আস্তে নিচে আসেন। আপনি উপর দিয়ে যত কথাই বলেন না কেন, আপনি উপরটা যদি ঠিক না করেন, অর্থাৎ আপনার যে নীতি নির্ধারণী বডিগুলো, সেই বডিগুলো স্বচ্ছ কিনা, তারা সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। ওই কাজটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী আসলে বার্তাগুলো দেন ঠিকই, দুর্নীতি বিরোধী বার্তা দেন তিনি, সন্ত্রাস বিরোধী বার্তা দেন, জঙ্গি বিরোধী বার্তা দেন, সবকিছু ঠিক আছে। কিন্তু দুর্নীতির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ওনার বার্তাগুলো আসলে একটা নির্দিষ্ট জায়গাতে এসে বা কোনো একটা জায়গায় এসে আটকে যায়, ফলে এই জিনিসগুলো আসলে সর্বশেষ বাস্তবায়িত হতে গিয়ে কিছুটা সময় লেগে যায়। একটা বিরতি নিয়ে ফিরে এসে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে জেনে নেব। সঙ্গে থাকুন সংবাদ সম্প্রসারণ। বিরতির পর আরেকবার স্বাগত। দেখছেন আইপি নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আবুল কালাম আজাদ এবং মোস্তফা ফিরোজ আছেন আমার সাথে। পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে এই মুহূর্তে দেখে নিতে চাই। bdnews24.com রয়েছে আমাদের সাথে। শুরুর খবরটি হচ্ছে প্রধানমন্ত্রী যেটি বলেছেন, আমরা খুব কম সময় পাবো, আমরা শুধু সংবাদগুলো দেখে যেতে চাই। কোনো দলমত দেখা হবে না, প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন আজকে বিজয় উৎসবে, সেই খবরটি প্রথমে ছাপা হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য পেনশন চালুর প্রস্তাব আতিউরের। যুবরাজ নিয়ে ফয়সালা ছাড়া মার্কিন সৌদি
সম্পর্ক এগোতে পারে না। সাংবাদিক খাশোগি হত্যার বিষয়ে এই সংবাদটি। বিজয় উৎসব পরাজয় ঢাকতে ফখরুল, এই যেটি নিয়ে আমরা কথা বলেছি এর মধ্যে। এরশাদ সিঙ্গাপুরে যাচ্ছেন রোববার, তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে আবার শিফট করা হচ্ছে সিঙ্গাপুরে। কুমিল্লায় 4 দুর্ঘটনায় প্রাণ হারালো 8 জন, ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে। নোয়াখালীতে সিঁধ কেটে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ, নোয়াখালীতে আবারও গণধর্ষণের একটি অভিযোগ এসেছে। ভোলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, লন্ডন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক নিহত 2। এছাড়া আর কোন পত্রিকাটি রয়েছে আমরা একটু দেখে নিতে চাই, এরপরে নিশ্চয় বাংলা ট্রিবিউনকে পাবো আমরা আমাদের সাথে। বাংলা ট্রিবিউন আছে, প্রথম খবরটি হচ্ছে প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি। দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস দূর করতে হবে, প্রধানমন্ত্রী যেটি বলেছেন, যে বার্তাটি পৌঁছানোর চেষ্টা করছেন বারবার। আপনি জেগে থাকেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে, এটি বলা হয়েছে। এবং ওবায়দুল কাদের বলেছেন অভিনন্দন পত্রে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে। মন ভালো নেই বিএনপি জোটের শরিকদের, জোটের শরিকরা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বেশ হতাশার মধ্যেই আছেন। এরপরে আরও সংবাদগুলি রয়েছে। 9 বছরেও শেষ হয়নি পিঙ্কি আত্মহত্যা প্ররোচনা মামলা, ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব, 40 জনের মৃত্যু। 10 বছর ধরে পরিচর্যা করা নৌকা নিয়ে ঢুকতে পারলেন না সোহেল। এই সংবাদটি আমরা একটু দেখে নিতে চাই কি বলতে চাচ্ছেন আসলে। 10 বছর ধরে, হ্যাঁ, রাজধানীর মানিককর বাবার হাতে লাগানো একটি গাছ 10 বছর ধরে পরিচর্যা করেছেন। গত 3 বছর আগে সেটির কেটে নৌকা বানিয়েছেন কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবেন বলে। সেই গাছ নিয়ে শনিবার তিনি গিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু নিরাপত্তার কারণে গেটেই তাকে আটকে দেওয়া হয়েছে। এটি নিয়েই আসলে এই সংবাদটি হয়েছে। এছাড়া আর কি খবর রয়েছে, আমরা কি পড়ার সময় পাবো কিনা, সময় বোধহয় একেবারে শেষ হয়ে গেছে। যুগান্তর আছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে আরো 31 রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাতে চায় ভারত। এবার ভারত থেকে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে এবং এর ফলাফল আসলে কি হতে যাচ্ছে এটি নিয়ে আলোচনার জন্য বোধহয় আরো কিছুদিন সময় লাগবে। ইবিতে শিক্ষককে ক্লাস থেকে বের করে নবীনদের র্যাগিং, তো পাঠালো আরো 1300। হ্যাঁ, কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্সে কোটি টাকা স্বর্ণালংকার। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো আমরা পড়ে নিলাম। আবুল কালাম আজাদ, মোস্তফা ফিরোজ, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য। আর এই ছিল আজকের আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য।